আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জানি রানা। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আর পেছনে ফেরার কোনো সুযোগ নেই। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত বেশি সময় যাবে সমস্যা তত বাড়বে, কারণ পুরো প্রশাসন এখনো ফ্যাসিবাদের দখলে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে সেমিনারে এসব কথা বলেন তারা। বিলাল হোসেনকে সাথে নিয়ে মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। টানা 16 বছর জোর করে ক্ষমতা দখল করে রাখা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে। ফেসিবাদ বিদায়ে বুকের তাজা রক্ত দিতে হয় প্রায় 2 সহস্রাধিক ছাত্র জনতাকে। দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিয়ে দেশে সুস্থ ধারার রাজনীতির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর লক্ষ্য যখন জাতীয় নির্বাচন, তখন ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের সংলাপে বক্তারা বলেন, ক্ষমতার সিন্ডিকেট না ভেঙে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলোর উদ্যোগ সফলতার লক্ষ্যে পৌঁছানো কঠিন হবে। দীর্ঘদিনের অপর রাজনীতি পেছনে ফেলে সুসম্পন্ন নির্বাচন চায় দেশের মানুষ। ঐকমতের জায়গাগুলো কোথায়? ঐকমতের জায়গাগুলোকে সামনে রেখেই আমাদের অগ্রসর হতে হবে এবং সেটা সম্ভব। বক্তারা বলেন, জাতীয় ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র থেমে নেই। ক্ষমতা এককেন্দ্রিক যাতে না হয় তার জন্য নিশ্চিত করতে হবে রাজনৈতিক জবাবদিহিতা, সাথে সুগম করতে হবে অর্থনীতির চাকা। সেই মানুষগুলোর বেঁচে থাকার অধিকার, কথা বলার অধিকার, সমাবেশ করার অধিকার, জীবিকা নির্ভর করার অধিকার, সেই নিশ্চয়তা আমাদের পেতে হবে। এই রাষ্ট্র আমাদের স্বাধীনতা, আমাদের অধিকার, এটি কেউ কোনো সোনার থালায় উপঢৌকন হিসেবে দেয়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক জটিল সময়ের মধ্যে পার করছে দেশ। সংস্কারের পক্ষে বিএনপি হলেও সময় ক্ষেপণের পক্ষে নয় দলটি। যত বেশি সময় যাবে আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে। আসল জায়গায় তো প্রবলেম তো অন্য জায়গায়। আপনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে? আপনার প্রশাসন, ইয়োর গভর্নমেন্ট মেশিনারি। সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরিভাবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে। আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশকে সফল ও কার্যকর করতে সব শক্তি নিয়োজিত করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে তার সরকার। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না। আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরো মজবুত হচ্ছে। স্বৈরাচার তৈরির পথ বন্ধ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও একসুরে জানালেন বক্তারা। কিংবা বিচার বিভাগের সম্পর্ক নির্ধারণ। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগামী নির্বাচনে অংশ নিতে বাধা নেই। সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদে কথা জানিয়ে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ নেতারা জুলাই হত্যাকাণ্ডের মামলায় দণ্ডিত হলে ভোটে অংশ নিতে পারবে না। আরও জানাচ্ছেন শাকিলা করিম। নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত হয় ছায়া সংসদ। প্রতিযোগিতায় অংশ নেয় ইস্টার্ন ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি। প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জুলাই হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ নেতাদের সাজা হলে নির্বাচনে অংশ নিতে পারবে না। পৃথিবীর ইতিহাসে পৃথিবীর মানুষের সামনে একটি স্বৈরাচারী রাজনৈতিক দল হিসেবে ইতিমধ্যে আবির্ভূত হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা আমাদের শাশ্বত আইন, প্রচলিত আইন, এবং এই আইনটা বাংলাদেশের মানুষ দীর্ঘ 54 বছর ধরে গ্রহণ করে আসছেন। তবে আইনি জটিলতা কাটিয়ে ওঠায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে মত দেন অ্যাটর্নি জেনারেল। ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন, এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, দিল্লির প্রেসক্রিপশনে অনুষ্ঠিত বিগত 3টি সংসদ নির্বাচনের মতো আর কোনো প্রহসন দেখতে চায় না মানুষ। তদন্তের মাধ্যমে যদি এই নির্বাচনী অপরাধে তারা অপরাধী হয়ে থাকেন, তাদের বিচারের জন্য যদি আমরা মুখোমুখি করতে পারি, তাহলে ভবিষ্যতে আগামী নির্বাচনের ক্ষেত্রে কোনো নির্বাচন কমিশন, কোনো ডিসিএসপি, কোনো প্রিজাইডিং অফিসার কোনো অন্যায় দুর্নীতি করতে পারবে না। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে 10 দফা সুপারিশ তুলে ধরেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। সেই বিষয়ে কিন্তু আমরা সুপারিশ করছি। শাকিলা করিম, আরটিভি, ঢাকা।
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। সকালে সচিবালয়ে নতুন তদন্ত কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি। আগুনের ঘটনা নাশকতা কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা এখনো মন্তব্য করার সময় হয়নি। এর আগে সকালে সচিবালয়ে প্রবেশ করেন তদন্ত কমিটির সদস্যরা। ভেতরে তারা বৈঠক করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার এ ঘটনা তদন্তে নতুন করে 8 সদস্যের কমিটি গঠন করে সরকার। এই কমিটিকে আগামী 30 ডিসেম্বরের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং পরবর্তী 10 কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রদান করার আদেশ দেওয়া হয়। এর আগে বুধবার রাত 1:52 সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। আমরা তদন্তের কাজটা শুরু করছে, এখন আমাদের পক্ষে কোনো কিছু বলা সম্ভব না। আমরা ভিজিট করছি, সবাই পরে এটা মন্তব্য। নতুন বছরের শুরুতে ছুটিতে গ্রামের বাড়ি যাবার কথা ছিল ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়নের, কিন্তু গেল বুধবার দিবাগত রাতে সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হন তিনি। এ ঘটনা কিছুতেই মানতে পারছেন না নয়নের মা। উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পরিবারে দুর্দিনের শঙ্কায় বৃদ্ধ বাবা। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। নয়নী ছিল পরিবারের ভরসা, তাকে ঘিরেই স্বপ্ন দেখতেন বাবা মা, কিন্তু হঠাৎ এমন মৃত্যু যেন পুরো পরিবারকে নিঃস্ব করে দিল। গেল বুধবার দিবাগত রাতে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় আহত হন নয়ন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপুনিয়া গ্রামের নার্গিস ও দরিদ্র কৃষক আক্তারুজ্জামান দুদু দম্পতির সন্তান নয়ন 2 বছর ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন। সে তো চলে গেল, আমি আর কি চাবো, কার কাছ থেকে চাবো? এখন আপনারা আছেন, সরকার আছেন। পরিবার ও স্বজনদের অভিযোগ, আগুন নেভানোর সময় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল। এ ঘটনার বিচার দাবি করেন তারা। আমার ছেলে গেল শুধু প্রোটেকের কারণে, রাস্তার প্রোটেক যদি ঠিক মতো দিত অ্যাক্সিডেন্টটা হইতো না। কি আমার ভাইতে মারা গেল, মুখে জানতেছি যদি পুলিশ রাস্তায় প্রোটেকশন দিত বৃহস্পতিবার দিবাগত রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নয়নকে। নয়নের পরিবারকে 1 লাখ টাকা সহায়তা দিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস। সাইয়েদ মাহমুদ, RTV। গত 6 মাসে 100টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। বেকার হয়েছে প্রায় 60,000 শ্রমিক। শ্রমিকদের ঠিকমতো বেতন না দিতে পারা কারখানার সংখ্যা অন্তত 158টি। এমন তথ্য দিয়েছে শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। ব্যবসায়ীরা বলছে, গ্যাস সংকট, ব্যাংকগুলোর চরম অসহযোগিতার পাশাপাশি নেতাদের উস্কানিতে শ্রমিক অসন্তোষী এর পেছনে দায়ী। এ অবস্থা চলতে থাকলে আগামী 4 মাসে পোশাক খাতে ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা শিল্প মালিকদের। সেলিম মালিকের রিপোর্ট। ব্যবসায়ীদের অক্লান্ত প্রচেষ্টায় 80-র দশক থেকে বাংলাদেশের রপ্তানি খাতে মহীরুহ রূপে পরিণত হয় তৈরি পোশাক শিল্প। এ শিল্পে কর্মসংস্থান হয়েছে 40 লাখের বেশি শ্রমিকের। গত কয়েক বছরের পরিসংখ্যানে প্রায় প্রতি বছর রপ্তানি হয়েছে 36 থেকে 45 বিলিয়ন ডলার, যা দেশের মোট রপ্তানি আয়ের 80% বেশি। তবে গত কয়েক মাস ধরে মোটেই ভালো যাচ্ছে না এ শিল্পের হালচাল। একে একে বন্ধ হয়ে যাচ্ছে পোশাক কারখানা। বিজিএমইএর হিসাবে গত 6 মাসে বন্ধ হয়ে যাওয়া কারখানার সংখ্যা কমপক্ষে 100টি। এরই মধ্যে বেকার হয়েছে 50,000-এর বেশি শ্রমিক। বেতন দিতে হিমশিম খাচ্ছে আরও 150-র বেশি কারখানা। এমন পরিস্থিতির কারণ কি, ব্যাখ্যা দিলেন শিল্প মালিকদের সংগঠনের এই সভাপতি। প্রথমত হচ্ছে গ্যাস সংকট, দ্বিতীয়ত হচ্ছে ব্যাংকিং খাতের চরম অব্যবস্থাপনা এবং অসহযোগিতা। মূলত এই 2টা কারণেই অধিকাংশ ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। শ্রমিক অসন্তোষ বা শ্রমিকদের নানা রকমের অত্যাচারে ফ্যাক্টরি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, এরকমও ঘটনা আছে। তিনি জানালেন, এখনই ব্যবস্থা না নিলে আগামীতে অপেক্ষা করছে অশনি সংকেত। পরে যেগুলো এগুলো এখনই হয়তো বন্ধ হবে, আর যেগুলি 1-2-তে আছে এগুলো হয়তো আরো 3-4 মাস পরে গিয়ে বন্ধ হবে। এইখানেও যদি ব্যাংকগুলি যদি তাদেরকে প্রপারলি হ্যান্ডেল করে, সহযোগিতা করে, তাহলে এই অবস্থা থেকে হয়তো কেউ বেঁচে ফিরে আসতে পারে। বিশ্লেষকরা বলছেন, শুধু অভ্যন্তরীণ সংকটের সমাধান নয়, শিল্পকে টিকে রাখতে পোশাকের দাম বাড়াতে হবে, চাপ দিতে হবে ক্রেতাদের। এলসির জন্য ব্যয়, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন জনিত যে উচ্চ ব্যয়, এবং একই সাথে গ্যাস বিদ্যুতের জন্য যে উচ্চ ব্যয়, যেটা কিনা এখন এলএনজি বা এগুলো দিয়ে মেটাতে হচ্ছে, এবং একই সাথে শ্রমিকদের মজুরি সংক্রান্ত অ্যাডজাস্টমেন্ট যেটা জাতীয় পর্যায়ে গৃহীত হয়েছে এবং নতুন করে যেটা 9%-এর অ্যাডজাস্ট হওয়ার দরকার, এইগুলোও যেন তারা তাদের মূল্য কাঠামোর ভিতরে
বিবেচনায় নিয়ে তারপরে যাতে প্রাইসটি সেট করা হয়। পাশাপাশি সরকারের নীতি সহায়তা এবং এলডিসি গ্র্যাজুয়েশনের পদক্ষেপ থেকে আগামী 5 বছর জন্য সরকারকে পিছিয়ে আসার আহ্বান শিল্প সংশ্লিষ্টদের। আগামী 5 বছরের জন্য এলডিসি গ্র্যাজুয়েশন স্থগিত করার কোনো বিকল্প আর নেই। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। ভরপুর সরবরাহের পরও চড়া চালের দাম। যৌক্তিক কারণ ছাড়াই সপ্তাহের ব্যবধানে কেজিতে 8 টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকায়। 75 টাকার নাজিরশাইলের দাম উঠেছে 85 টাকা। স্বস্তি নেই মুরগিতে। 30 টাকা বেড়ে ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে 210 টাকা কেজিতে। ফের 200 টাকা বেড়ে ইলিশ বিক্রি হচ্ছে প্রায় 2500 টাকা। তবে ডজন প্রতি ডিমের দাম কমেছে 10 টাকা। কমতির দিকে আলু, পেঁয়াজ ও শীতকালীন সবজির দাম। সেলিম মালিকের রিপোর্ট। দেশে চলছে আমনের মৌসুম। সরকারি উদ্যোগে চলতি সপ্তাহেই আমদানি করা হয়েছে আরো 24,500 টনের বেশি চাল। স্বভাবতই চালের দাম কমার কথা, কিন্তু বাজারের চিত্র ঠিক তার উল্টো। নাজিরশাইল আমরা আগে 75 থেকে 70 টাকা বিক্রি করতাম, এখন নাজিরশাইল 85 থেকে 90 টাকা পর্যন্ত হয়ে গেছে কিছু কিছু নাজিরশাইল। এটা একমাত্র এই বড় বড় কোম্পানি গো আর মেলার গো, এটা সিন্ডিকেট, তাতে কোনো সন্দেহ নাই। কারসাজি করে বাজার থেকে সয়াবিন তেল উধাও করার পর সরকার বাধ্য হয় লিটার প্রতি 8 টাকা দাম বাড়াতে। তারপরও স্বাভাবিক হয়নি তেলের সরবরাহ। ডিলার বড় কোম্পানি তেল আসতেছে না, আসলে পাইবেন। 2টা কোম্পানি দিচ্ছে, 3টা কোম্পানি বন্ধ আছে এখনো। বাজারে বাড়তি দেশি মাছের দাম। ইলিশের দাম উঠেছে প্রায় 2500 টাকা। 1 কেজি 200-300 গ্রাম আজকে বিক্রি করতেছি 2400 টাকা কেজি, আর 1 কেজি 150 গ্রাম এটা বিক্রি করতেছি 2000 টাকা কেজি। শীতকালীন সবজিতে ভরপুর বাজার, কমেছে দামও। আলু ও পেঁয়াজের দর প্রতির দিকে। মূলা, শালগম, পেঁপে 30 থেকে 35 টাকা কেজি, আর হলো শসা, ক্ষীরা এগুলো হলো 50 থেকে 60 টাকা কেজি। ফুলকপি, পাতাকপি এগুলো হলো 30 থেকে 35 টাকা পিস। দেশি পেঁয়াজ ছিল 1 সপ্তাহ আগে 80 টাকা, এখন হয়েছে মাত্র 50 টাকা কেজি। নতুন আলু হলো 45-50। ডজনে 10 টাকা কমেছে বাদামি ডিমে। লাল ডিম ছিল গত সপ্তাহে 140 টাকা, এই সপ্তাহে হয়েছে 130 টাকা। সাদাটা ছিল 35 টাকা, সাদা ডিমটা হয়েছে এই সপ্তাহে 125 টাকা। নিম্নবিত্তের নাগালের বাইরে মুরগি, কেজি প্রতি দাম বেড়েছে 50 টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগি 180 টাকা 90 টাকা বেচি। আজকে আজকে আর এক সপ্তাহ হয়েছে, আজকে ব্রয়লার মুরগি 100টা 210 টাকা আর বড়টা 200 টাকা। ঊর্ধ্বমুখী গরু ও খাসির মাংস 30 থেকে 50 টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 আর খাসির মাংস 1200। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। এখনো দেশকে ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পতিত স্বৈরাচার বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। শুক্রবার রমনা থানার কর্মী সম্মেলনে আওয়ামী সরকারের দোসরদের উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের লাগানো আগুন তাদেরকেই পোড়াবে। তামাশা নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা গণতন্ত্রকে ইতিহাসের নিকৃষ্টভাবে চিত্রিত করেছিল বলেও মন্তব্য করেন তিনি। এদিকে শেখ হাসিনা ও তার দোসরদের দুর্নীতির প্রমাণ মুছে ফেলতেই সচিবালয়ে আগুন লাগানো হয়েছে বলে দাবি করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। এক একটা ধারা তারা বের করছে, আর দেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায়, এ দেশটাকে ব্যর্থ করা যায় সে চেষ্টা করে। সবাই যদি ঐক্যবদ্ধ থাকে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, বাইরে থেকে যতই তারা হাম্পি দাম্পি করুক না কেন, যত আগুনই লাগাক না কেন, এই আগুন তাদেরকেই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবে ইনশাআল্লাহ। মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য সহ 3 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো 5 জন। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার রাতে আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার এলাকায় বেশ কিছু হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিলে দুই পক্ষ রাতভর সংঘর্ষে জড়ায়। এ সময় আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার ঘটনাস্থলে নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আহত সিরাজ চৌকিদারের মৃত্যু হয়। এদিকে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
পাবনার সাথে উপজেলার সাথে মাধবপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে দাঁড়িয়ে থাকা করিমনে ধাক্কা দেয় ট্রাক। এতে করিমনে থাকা ৩ কৃষি শ্রমিকের মৃত্যু হয়। ভোরে দুর্ঘটনা ঘটে। আহত হয়েছে আরো ৫ জন। নিহত শ্রমিকরা হলেন রাঙামাটিয়া গ্রামের খোকন ইসলাম, ছন্দহ গ্রামের ধনী প্রামাণিক ও একই গ্রামের রাসেল আহমেদ। পুলিশ জানায়, ভোরে শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনযোগে অন্য এলাকায় যাচ্ছিল। রাঙামাটিয়ায় এসে সড়কে করিমনটি দাঁড়ালে সাথিয়াগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। চাঁদপুরে জাহাজে ৭ নৌযান শ্রমিক হত্যার জড়িতদের বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট চলছে। বরিশালে অনির্দিষ্টকালের ধর্মঘট করছে নৌযান শ্রমিকরা। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘটে মালবাহী, তেল, গ্যাস, বালুবাহী সহ সকল প্রকার পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ আছে। সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে বৃহস্পতিবার রাত থেকে এই কর্মবিরতি শুরু হয়। শ্রমিকদের কর্মবিরতির ফলে বন্ধ আছে উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল, সার সহ বিভিন্ন পণ্য সরবরাহ। বাগেরহাটের মোংলায় পণ্যবাহী নৌযান বন্ধ আছে। এতে বন্ধ আছে পণ্য পরিবহন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরু হলো 3 দিন ব্যাপী জয়নুল উৎসব। সকাল 9টা থেকে প্রাণের এই উৎসব শুরু হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারা বলছেন, প্রতি বছর অপেক্ষায় থাকেন এই মেলার জন্য। নানা কিছু শেখার মধ্যে দিয়ে নিজেদের তুলে ধরার একটি বড় ক্ষেত্র বলে মনে করেন শিক্ষার্থীরা। ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান নাসিমুল খবির জানান, শিল্পাচার্য জয়নুল আবেদিনের নানা শিল্পকর্মের মধ্য দিয়ে সমাজের নানা অসঙ্গতি ও মঙ্গল বার্তা ফুটে ওঠে। জয়নুলের ওয়ার্কশপের কারণে আমরা নিজেদের প্র্যাকটিক্যাল হাতে ড্রয়িং করতে পারছি। খুবই এনজয় করেছি। আমাদের সরা পেইন্ট করতে হয়েছে, আমরা আমাদের সিনিয়রদের সাথে বসে পেইন্টিং, আমাদের টিচারদের পেইন্টিং। এটা শিক্ষার্থীদের জন্য, নট অনলি শিক্ষার্থী, আমার মনে হয় যে বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট অনুষ্ঠান। এই মেলা ভূমিকা রাখে এবং শুভ এবং মঙ্গলের প্রত্যাশা তো আমরা সবসময়ই করি, এবং আসলে এই শুভ মঙ্গলের প্রত্যাশার সাথে শিল্প সম্পর্কিত। উত্তরাঞ্চলে অব্যাহত আছে শীতের তীব্রতা। পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে সকাল 6টায় 9.5 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল বাতাসে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। দিনাজপুরের হিলিতে তাপমাত্রা কিছুটা কমলে উত্তরের হিমেল বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। শীতজনিত নানা রোগে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। এ জেলায় সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় কমেনি শীতের প্রকোপ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে 12.7 ডিগ্রি। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।